দেশমুখে। সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন পাবলিক প্রসিকিউটর, বিশেষ জজ আদালত ঢাকা, অ্যাডভোকেট মোহাম্মদ জামাল উদ্দিন খন্দকার। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি। আপনি ভালো আছেন? আমি ভালো আছি, ধন্যবাদ আপনাকে। আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটা সম্প্রতি সকলেরই জানা, রামিসা ধর্ষণ এবং হত্যা মামলা, যেটা রায় কার্যকর হয়েছে 19 দিনের মাথায় এবং 19 দিনের মাধ্যমেই যে কার্যগুলো সম্পন্ন হয়েছে। শুরুতে যে বিষয়টা জানতে চাই যে এই মামলাটা এত দ্রুত রায় হওয়ার প্রেক্ষিতে আসামির যে ন্যায় বিচার হওয়া থেকে বঞ্চিত হয়েছে কিনা। যে আমরা তো মানে একজন অপরাধীরও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে, তাকেও সুযোগটা দিয়ে তারপরে আপনাকে বিচারটা করতে হবে। তো অতি সংক্ষিপ্ত বিচার আমরা যদি বলি যে আসলে দেশের মানুষ চাচ্ছিল, কারণ কি বিচার যখন দীর্ঘসূত্রিতার মধ্যে পড়ে যায় তখন সুবিচার সুনিশ্চিত হয় না। তো সুবিচারের জন্য ওই যে জাস্টিস ডিলাই বলে, যে জাস্টিস ডিনাই, যদি বিচার প্রলম্বিত হয় তো জাস্টিসও প্রলম্বিত হয়। সে কারণে দেশের মানুষের, সাধারণ মানুষ, আপামর, মানে সবাই, আমি মনে করি সারা বাংলাদেশ উন্মুখ হয়েছিল দ্রুত এই রায় শোনার জন্য। এবং এটা কখনোই আসামির যে অধিকার কখনোই ক্ষুণ্ণ হয়নি, এবং আসামিকে রাষ্ট্রপক্ষ আইনজীবী দিয়েছে আসামির পক্ষে ডিফেন্স করার জন্য। আমি মনে করি না সেটা সেরকম কিছু হয়েছে। আপনার কথার প্রেক্ষিতে যেটা বলতে চাই যে কিছু জনগণের ছিল যারা একটু নেগেটিভ রিয়াকশন দিয়েছে যে কেন তার পক্ষে আইনজীবী দাঁড়াবে, এবং আরেক পক্ষ ছিল যারা বুঝেছে ব্যাপারটা, জানা এটা একটা নিয়ম, কমপ্লিট জাস্টিসের ক্ষেত্রে এটা প্রয়োজন হয়। সো এই যে মনোভাবের বিষয়টা, সেটাও কিন্তু আমরা দেখেছি রিয়াকশনের আকারে, এবং মানুষ খুব ক্ষিপ্ত হয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তারা প্রতিবাদও জানিয়েছে, বিভিন্ন ধরনের মন্তব্য করেছে। তো একটা কমপ্লিট জাস্টিসের ক্ষেত্রে এটা দরকার কেন, এত জরুরি কেন? জনগণের যেহেতু আদার জনগণও চাচ্ছে যে না, তাদের পক্ষে কোনো বিচার, কোনো লয়ার দাঁড়াতেই পারবে না। তো এই বিষয়গুলো কতটা দরকার আসলে? আসলে আইন সবসময় ইমোশনের ঊর্ধ্বে উঠে আইনের বিচার করতে হয়। আইন কিন্তু তার নিজস্ব গতিতে চলবে। আইনের একটা প্রক্রিয়া আছে। একজন সে ডাবল মার্ডারার, যত বড় অপরাধী হোক না কেন, জঘন্য অপরাধী, তারও কিন্তু ন্যায় বিচার পাওয়ার অধিকার কিন্তু রাষ্ট্র দিয়েছে, আমাদের সাংবিধানিক একটা রাইট। তো সেখানে আইনজীবী নিয়োগ করার যে সহজাত ক্ষমতা, একজন অপরাধী সে কিন্তু তার আইনজীবী নিয়োগ করতে পারবে। রাষ্ট্রে আমাদের সংবিধান, আমাদের এই দেশের যে আমাদের যে আইন প্রচলিত, সিআরপিসি 300 সাবসেকশন 3-এ যে কথাটা বলা আছে যে একজন অভিযুক্ত ব্যক্তি তার পক্ষে নিজে অথবা তার পক্ষে আইনজীবী সে নিয়োগ করতে পারবে, এবং আমাদের সংবিধানও সেই সুযোগ দেওয়া আছে। তাহলে আপনি কেন দিবেন না? মানুষের ইমোশন অনেক ছিল, যার প্রেক্ষিতে আইনজীবীরা সহজাতভাবেই বা নিজের স্ব-উদ্যোগেই ওনারা তার পক্ষে কেউ দাঁড়াননি। কিন্তু যদি না দাঁড়াইলে, যদি রাষ্ট্রপক্ষ যদি আসামি পক্ষে আইনজীবী না দেয়, তখন মামলাটা ফ্র্যাকচুয়াস হয়ে যাবে, এই মামলাটা সঠিক বিচার হবে না এবং পরবর্তী সময় আসামি খালাস পেয়ে যাবে। সেই জন্য যেহেতু ক্যাপিটাল পানিশমেন্ট, সর্বোচ্চ পানিশমেন্টের মামলায় রাষ্ট্রপক্ষ আইনজীবী দিয়েছে, এটাই হচ্ছে ন্যায় বিচার। এবং সেক্ষেত্রে কিন্তু তাকে জরিমানাও ধরা হয়েছে। তো এখনো জনগণের এই প্রশ্নটি, জরিমানার যে টাকাটা ধরা হয়েছে, এই টাকাটা কে দিবে বা ও সেই কিভাবে পরিশোধ করবে? আচ্ছা, এটা আইনের যেভাবে আছে, আসলে তো এই মামলাটা হয়েছে নারী শিশু আইনে, একটা ট্রাইব্যুনাল হয়েছে, আপনার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে মামলাটার বিচার হয়েছে। আর যে জরিমানাটা হচ্ছে যে এই যে আসামি যে সোহেল রানাকে 5 লক্ষ টাকা এবং তার স্ত্রী স্বপ্না বেগমের জন্য 2 লক্ষ টাকা। যদি ওদের টাকা না থাকে তাহলে ওদের স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে বিক্রিলব্ধ টাকা এই ভুক্তভোগীকে বা ভিকটিমের বাবা মাকে দেওয়া হবে। আগামীতে এই ধরনের রায়ের ক্ষেত্রে যেটা হবে যে একটা নজির তৈরি হলো, তো নজিরটা আগামীতে কিভাবে কার্যকর হবে, আর কিভাবে এটা একটা নতুন রুল তারা জারি করলো? এটা হয় কি যে আপনি এটা একটা মেসেজ সারা বাংলাদেশে, একজন শিশুর নিরাপদের যে অধিকার, মানবাধিকার সনদ থেকে নিয়ে আমাদের সংবিধানে আছে একটা সুসভ্য সভ্য দেশের যে নাগরিকের যে অধিকার, শিশুদের বেলায় অধিকারটা আরো বেশি বলা আছে। তো সেই অধিকারের নিমিত্তে শিশুকে যখন ধর্ষণের পরে আবার আপনি দেখলেন যে রামিসার কি মানে নির্মম পৈশাচিক, যে তাকে খণ্ডিত তার দেহ, হ্যাঁ। তো সেই কারণে এই রামিসার বিচারটা এইভাবে হয়েছে। আমি মনে করি সদিচ্ছা যদি থাকে তাহলে আমার মনে হয় সব বিচারই এত দ্রুত, এই সমস্ত বিচার অন্তত শিশুদের বেলায় এই বিচারগুলি দ্রুতভাবে সম্পন্ন করে মানুষের আস্থার জায়গাটা ফিরে আসে। মানুষ বিচারের প্রতি অনাস্থাটা চলে আসে কেন? দীর্ঘদিন লেগে যায়। দেখুন, একটা পর্যায়ে বাদী নিজে কোর্টে আসতে চায় না, সাক্ষীরা হারিয়ে যায়।
আলামত নষ্ট হয়ে যায়, যার ফলে বিচারটা সঠিকভাবে কি হয় না, সংগঠিত হয় না এবং সুবিচারটা আসে না। আর যদি এই তাৎক্ষণিকভাবে, যেমন আজকে এই মামলায় কি দেখলাম আমরা, 4 দিনে চার্জশিট দিয়েছে বাংলাদেশের ইতিহাসে, কিন্তু এটা সর্বপ্রথম 4 দিনে চার্জশিট হয় না, এবং একদিনে 16 জন সাক্ষী হয়েছে। এটা আসলে বাংলাদেশের ইতিহাসে কোথাও নাই। এটা হয়েছে, আমরা ইচ্ছা করলে অনেক কিছু পারি, আমাদের সদিচ্ছার অভাব। আমি মনে করি আইনের শাসনের জন্য, সুশাসনের জন্য রামিসার মামলাটা একটা উদাহরণ হয়ে থাকবে, এটা মাইল ফলক হয়ে থাকবে জাতির সামনে, দেশের সামনে, আইনের জগতে। এরকম তো আরো অনেক হাজার হাজার মামলা রয়েছে, অনেক অনেক শতাধিক, বলতে গেলে লক্ষর কাছাকাছি আছে এরকম মামলা, তো অবশ্যই আপনার সেটা নলেজে আছে। বাকি মামলাগুলো, এই যে মামলাগুলো যে একটা নজির তৈরি হয়েছে, বাকিগুলো কতটুকু কার্যকর হবে, বা আরো জনগণের আরো মতামত রয়েছে যে জনগণ বলে যেগুলো হয়তো বা সরকার পর্যন্ত পৌঁছায়, যে মামলাগুলো হয়তো বা বেশি মানুষ জানে, যত ভাইরাল হয় যেটা মানুষ বলে, সেই মামলাগুলো নিয়ে বেশি তাড়াতাড়ি তদন্ত করা হয়। এই যে মনোভাবগুলো মানুষের, এগুলো আসলে জনগণেরই কথা, জনগণই এটা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বারংবার। তো এই বিষয়গুলো নিয়ে আপনার কি মতামত রয়েছে? শুনেন, এই যে বলে না যে কতদিন কত খবর আসে কাগজের পাতা ভরে, জীবন পাতার অনেক খবর হয়ে যায় অগোচরে। এটা হয় কি যে প্রচার হয়েছে বলেই এটা হয়েছে। তা আমরা মনে করি রামিসার বিষয়টা একটা উদাহরণ। তো রামিসা দিয়ে শুরু করলাম আমরা এভাবে নেই যে রামিসাকে দিয়ে আমাদের শুরু হলো, যাত্রাটা শুরু হলো। আর ট্রাইব্যুনালটা নতুন হয়েছে। সহিংসতা, শিশুদের যে সহিংসতা দমনের আলাদা কোনো ট্রাইব্যুনাল ছিল না, নারীদের সাথে শিশু ছিল, শিশুটাকে আমরা আলাদা করে ফেললাম। এত হলো কি যে এখন এই যে এত বিচারের চাপ নাই, শুধু শিশুদের বিচার হবে এখানে। তাহলে এইভাবেই আপনার রামিসার মাধ্যমে আমরা মনে করি যে আমরা এই বিচারটা খুব মানে এইটা একটা মাইল ফলক হিসাবে থাকবে, তাকে সামনে রেখে আমরা পরবর্তী শিশুদের বিচারগুলি এভাবেই হবে, এবং আমাদের বর্তমান সরকার সেটাই চায়। আচ্ছা, আপনি একজন দক্ষ আইনজীবী হিসেবে আপনার কাছে আমার প্রশ্ন যে আমরা তো এখন এই হত্যাকাণ্ড নিয়ে, এই ধর্ষণ মামলা নিয়ে আলোচনা করছি, কিন্তু আমরা কিন্তু সকলেই চাই এই ধরনের আলোচনা যেন নাই হয়, কারণ এই ধরনের কোনো ইনসিডেন্টে যেন না ঘটে, যেমন এরকম অপরাধী যেন তৈরি না হয়, যেন এরকম অপরাধ না হয়, যাতে আমাদের রামিসাকে নিয়ে হয়তো বা আমরা সুন্দর কোনো কথাও বলতে পারতাম যে রামিসা হয়তো বা একজন ডক্টর হয়েছেন বা ভালো কোনো জায়গায় গিয়েছেন, যেটা তার বাবার স্বপ্ন ছিল। তো এই যে এই ধরনের ইনসিডেন্টগুলো যে এখনো আমাদের দেশে ঘটছে, এবং নিরাপত্তার যে আমরা একটা ঝুঁকিতে আছি প্রতিনিয়ত, এই বিষয়গুলো, এবং ঘরের ভেতরেও আসলে কে আপন কে পর, বা কোথায় সিকিউরিটি আছে কোথায় নেই, এই বিষয়গুলো নিয়ে কি কোনো বিশ্লেষণ বা কোনো পদক্ষেপ কি আপনারা জায়গা থেকে নিচ্ছেন কিনা বা নিবেন কিনা? ধন্যবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। যে আসলে যে আপনি বলছেন যে রামিসা ডাক্তার হতে পারতো বা অন্য কিছু হতে পারতো, রামিসার গল্পটা আজকে এভাবে না বলে আমরা অন্যভাবে আজকে আসতে পারতো। আসলে হয় কি যে রাষ্ট্রের যে শৃঙ্খলা, রাষ্ট্রের যে আইনের শাসন, রাষ্ট্রের যদি আসলে নিরাপত্তা দেওয়ার, প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তা দিবে রাষ্ট্র, তাই না? রাষ্ট্রকে তো রাষ্ট্র তো আমাদের সুষম যে রাইট আছে সেই রাইটটাকে নিশ্চিত করবে, এবং সেই রাইট বিষয়টা হচ্ছে যে এই ঘটনার প্রেক্ষিতে রাষ্ট্র দ্রুত বিচারটা কার্য। আমরা রামিসা কিন্তু ফিরে পাবো না, তবে হ্যাঁ রামিসার বাবা মাকে আমরা একটা বিচার দিতে পারলাম, সুবিচার। রামিসাকে ফিরে দিতে পারলাম না, বিচার দিতে পারলাম। সেক্ষেত্রে হয় কি যে আপনি যে প্রশ্নটা করছেন যে আমাদের কি করণীয় বা আমরা কেন এই রাষ্ট্র এই অবস্থায় বারবার, আসলে হয় কি যে আমি একটা কথাই বলবো যে আসলে রাষ্ট্রের জন্য, মানে আমাদের জন্য যে সুশাসন যেটা আছে, আমাদের আইন কিন্তু আছে, কিন্তু আইনের ইমপ্লিমেন্টেশনটাকে আরও বেশি কার্যকর করতে হবে। আমাদের আইন আছে, কিন্তু আইনের যে দীর্ঘসূত্রিতা, এগুলি কমায় নিয়ে এসে রামিসার মামলার মতো সকল মামলায় মনে করি এটাই নিয়ম হওয়া উচিত। এই শিশুদের বিষয়টা, আমাদের শিশুরা আজকে না, আমি দেখেন আইয়ামের জাহালিয়া থেকে নিয়ে, এবং এই যে অদ্যাবধি শিশুদের জন্য, নারীদের জন্য আইন করতে হয়, পুরুষের জন্য কিন্তু আইন করতে হয় না। আইন করতে হয় কেন? নারীরা ঘরেই নিগৃহীত, নির্যাতিত, নিপীড়িত হয়, এবং খুব আপনজনের মাধ্যমেই কিন্তু নারীটা ভিকটিম হয়, আমরা জানিও না। আপনজন ঘরের মধ্যেই নারী তার বাচ্চা মেয়েটা ভিকটিম হচ্ছে, আমরা জানতেও পারছি না। সেই কারণে নজরদারি, পারিবারিক নজরদারি থাকতে হবে। এই যে আজকে আমরা যে অনলাইন যে বিষয়টা আছে, সে অনলাইনের যে আসক্তি, ওখান থেকে আমাদের বাচ্চাদেরকে দূরে রাখতে হবে, এবং এই মামলা যেন দ্রুত পর্যায়ে মামলা নিষ্পত্তি হয়, সে কারণে তদন্তকারী কর্মকর্তা এদেরকে দায়িত্ব নিতে হবে। ডিএনএ টেস্টে মামলা করে থাকে বছরের পর বছর, ফরেন্সিক যে বিষয়টা থাকে, ভিসেরাল রিপোর্ট আনতে হয়, এতে ওখানে যাওয়ার পরে মাসের পর মাস ওখানে পড়ে থাকে। সবাই যদি আমরা আন্তরিক হই, আমাদের সবাই যদি দায়িত্বশীল হই, আমার মনে হয় যে এই দেশে সুবিচার, আইনের শাসন সব কিছু সম্ভব।
তো যেভাবে হোক আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে আমাদের দেশে সেই আইনের শাসনের সুবাতাস বইতেছে এবং ভবিষ্যতে আগামী দিনেও আমরা আরও বেশি আপনি দেখতে পারবেন, আমরা দেখতে পাবো বলে আমি বিশ্বাস করি এবং শিশুদেরকে আমরা সুরক্ষা দিতে পারবো। জি, অবশ্যই খুবই সুন্দর কথা বলেছেন। অবশ্যই আমরা সকলেরই সুরক্ষা নিশ্চিত করার চিন্তা ভাবনা আমাদের আছে এবং সরকার কখনোই কিন্তু চায় না কোনো ইনসিডেন্ট ঘটুক এবং সরকার সবসময় সেই জিনিসগুলো যেমন বছরের পর বছর যে নথিগুলো পড়ে আছে সেগুলো যেন কার্যকর হয়, তাড়াতাড়ি রায় বিচার নিশ্চিত হয়, সুষ্ঠু তদন্ত হয়, এই জিনিসগুলো কিন্তু আমরা চাই। কিন্তু যারা নিজ নিজ জায়গা থেকে করছে না তাদের উদ্দেশ্যে কি, তাদের জন্য কি কোনো ব্যবস্থা নেওয়া দরকার? আপনার কি মনে হয়? রাষ্ট্র আসলে ব্যবস্থা নেওয়ার জন্য রাষ্ট্রের সমস্ত মানে দায়িত্ব রাষ্ট্র দিয়ে, মানে প্রত্যেকটা রাষ্ট্র তো একজন সরকার, যেমন আমরা কি দেখতাম যে একটা সময় ছিল কিছু হলেই যে দরখাস্ত করতো যে আমাদের মাননীয় মন্ত্রী সাবেক প্রাইম মিনিস্টার এটা করবেন ওইটা করবেন, আসলে তো তা না। প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য পার্টিকুলার কিন্তু দায়িত্বশীল লোক আছে, ওরা যদি দায়িত্বশীল হয়। এবং আপনি দেখবেন যে এখন এই মামলা না, আমরা ইতিমধ্যে আর কয়েকটা মামলা এইভাবে যে আমরা আসিয়া দেখলাম যে আসিয়ার মামলা দেখেন কিভাবে বিচারটা হয়ে গেল। এটা ইনস্ট্যান্ট একটা শুরুটা তো করতে হবে, এটা বিগিনিং করলাম আমরা, আসিয়া দিয়ে শুরু হলো, রামিসা কিন্তু এভাবে হয়ে গেল। এবং আমরা মনে করি সবাই দায়িত্ব পালনের সক্রিয় হবে, যদি আমাদের সিস্টেমটা ভালো থাকে আমাদের শৃঙ্খলাটা ফিরে আসবে। এই রাষ্ট্রের যে শৃঙ্খলা ফিরে আনতে হলে আইনের শাসনের কোনো বিকল্প নেই। আচ্ছা, আমরা তো একটা নজির তৈরি করেছি এই রায়টা দিয়ে, কিন্তু তাতে যেটা দেখা গেল যে তার মৃত্যুদণ্ড হয়েছে এবং সে জরিমানা হয়েছে তার, এবং এই জায়গা থেকে এত কম সময়ে হয়েছে, এটার জন্য আসলে ধন্যবাদ সরকারকে যে তারা এত কম সময়, তিনি যেহেতু আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন যে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা এবং একদম সুষ্ঠু বিচার তিনি নিশ্চিত করবেন, তিনি করেছেন। এটা দিয়ে বাকিরা কতটুকু ভয় পাচ্ছে, বা এটা ছাড়া কি আর কোনো নজির দিয়ে কি তাদেরকে, যারা আসলে একটু নিকৃষ্ট মন মানসিকতার মানুষ রয়েছেন এখন আমাদের সমাজে যারা আছেন, এবং সেটার পরেও কিন্তু অনেক ঘটনা হয়েছে, আপনি যদি সোশ্যাল মিডিয়াতে দেখেন সেগুলো হচ্ছে এবং সেগুলো তদন্ত চলছে, আশা করছি সেগুলোরও বিচার হবে। কেন থামছে না? কেন, আমার প্রশ্নটা বারবার এই জায়গাতে আটকে যে কেন থামছে না, বা জনগণের এই প্রশ্ন। বললেন না যে আসলে একটা সতর্ক মেসেজ ইতিমধ্যে চলে গেছে। অপরাধী যখন বিচারটা না হয়, একজন অপরাধী যখন তার বিচারটা তার বিচারটা যদি না হয়, সে যদি বেকসুর খালাস পেয়ে যায়, আমরা সম্প্রতিকালে অনেক কিছু দেখছি আর কি, তো খালাস পেয়ে গেলে সে কিন্তু আরও কি হয়, উৎসাহিত হয়, প্রভাবিত হয় আরেকটা অপরাধ করার জন্য। এখন আপনি দেখবেন যে আমাদের পাশে যে সৌদি আরব, বিভিন্ন দেশে এরা প্রকাশ্যে দিবালোকে সবার সামনে এদেরকে কতল করা হয়, হত্যা করা হয়, গলা কাটা হয়, পাথর নিক্ষেপ করে মারা হয়। এটা হয় কি, মানুষ দেখার পরে কিন্তু ওদের মধ্যে একটা ভয় কাজ করে যে আমি করলে তো আমার এই অপরাধটা হবে। তো আমার দেশে যে ফাঁসিগুলি হয়, ফাঁসিগুলিকে কার্যকর হইতে অনেক সময় লাগে। আমি আজকে আপনার এখানে বলছি যে রায়টা হয়ে গেল ঠিক আছে, কিন্তু ফাঁসি কার্যকর করা খুব প্রয়োজন দ্রুত সময়ের মধ্যে। তো এটা হয় কি, ডেথ রেফারেন্সে বাড়াইতে হবে, অনেক সময় লাগবে। কিন্তু এই যে আজকে যে রায়টা হলো, রায়টা ত্রুটিপূর্ণ কিনা, সঠিক আছে কিনা, এটাকে জাজমেন্ট করার, এই রায়টাকে রিভাইজ করার জন্য, এই রায়টাকে দেখার জন্য, দেখভাল করার জন্য হাইকোর্টে পাঠাবে। হাইকোর্ট বিভাগ কি করবে, এটাকে রায়টাকে দেখবে, দেখে হয়তো শাস্তি কমাবে অথবা বাড়াবে, এটা কিছু করবে। আর যদি বহাল রাখে তাহলে আসামি পক্ষ আবার কি করবে, এটা আবার সুপ্রিম কোর্টে অ্যাপিলেট ডিভিশনে আবার আপিল করবে। ওখানে যদি রায় বহাল থাকে রিভিউ পিটিশন দিবে, রিভিউ পিটিশন যদি নামঞ্জুর হয় তাহলে আমাদের আর্টিকেল আপনার 49-এ রাষ্ট্রপতির কাছে সাধারণ ক্ষমা, মানে যেটা জেনারেল মার্সি বলে, মার্সি পিটিশন দিবে। এই যে প্রক্রিয়াগুলি অনুসরণ করতে করতে অনেক সময় চলে যায়, চিনি চালাচালি করতে করতে সময়টা চলে যায়। তা আমার বিশ্বাস বা আমি মনে করি দেশবাসী এই আসামিদের ফাঁসি কার্যকর দেখতে চায়, রায় না। রায় তো একটা স্টেপ, রায়ের মাধ্যমেই কার্যকর হবে, দ্রুত সময়ের মধ্যে বাকি কাজগুলি সম্পন্ন হবে। তাহলে আমি মনে করি এদেশের আইনের শাসনের বিষয়টা একটা মাইল ফলক হয়ে থাকবে এবং রামিসা হত্যাকাণ্ড এবং কি বলে ধর্ষণ, এটা অনেক অংশেই সারা বাংলাদেশে অপরাধীদের মনে একটা ভীতির সঞ্চার করবে এবং অপরাধ কমে যাবে একদম দ্রুত যদি রায়টা কার্যকর হয়। আচ্ছা, একজন আইনজীবী হিসেবে, দক্ষ আইনজীবী হিসেবে সাধারণ জনগণের কাছে আপনার কি মেসেজ দেওয়ার আছে? মেসেজটা হচ্ছে কি যে আমি ইতিপূর্বে বললাম যে পারিবারিক নজরদারি, আসলে রাষ্ট্র এখনো, আমাদের মেয়েরা এখনো কিন্তু ঘরে বাইরে নিগৃহীত, যেমন একটা মেয়ে রাতে 10টার পরেই বাইরে কিন্তু নিরাপদ না। অথচ আমরা যাদেরকে মনে করি ওরা মুসলিম না, কিন্তু অমুসলিম দেশ, পার্শ্ববর্তী থাইল্যান্ড বলে, বিভিন্ন জায়গায় মেয়ে 2টা-3টার সময় যদি রাস্তায় হাঁটে, মানে তাদের কোনো অ্যাবিউজ হওয়ার কোনো সুযোগ নেই। আমাদেরটা হচ্ছে কেন?
আমাদেরটা হচ্ছে যে আমাদের আইন শৃঙ্খলাকে আরো বেশি, আমি মনে করি যে আরো বেশি অ্যাক্টিভ সতর্ক করতে হবে, থাকতে শক্ত করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী যদি দুর্নীতি মুক্ত হয়, আগে তো একটা সময় যে ছিল ফ্যাসিস্টের সময় যে পুলিশি রাষ্ট্র ছিল, এই পুলিশি রাষ্ট্র থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদেরকে এই পুলিশ দেখে আমি আস্থা জায়গাটা, যদি রাতে অন্ধকারে আমি পুলিশ দেখে আস্থা পাবো যে না পুলিশ, রাস্তায় পুলিশ আছে, আমার কোনো নিরাপদ, কিন্তু এখন হয় কি যে পুলিশ দেখে আমরা ভয় পাই, তা আবার কোন ঝামেলায় আমাকে ফেলে দেয়। ওই ট্রমা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সে কারণে আমি মনে করি আইনের শাসন যদি কায়েম হয়, পৃথিবীর সমস্ত, বাংলাদেশের সমস্ত সিস্টেম ধ্বংস হয়ে যাক, কোনো সমস্যা নাই। যদি আইনের জায়গাটা সঠিক থাকে, সব কিছু সার্ভাইভ করা সম্ভব, সব কিছুকে আমরা পুনর্স্থাপন করা সম্ভব। কিন্তু আইনটাই যদি ভেঙে যায়, তার দেশের সিস্টেম ভেঙে যাবে। তাই মনে করি অনেক পরে হলেও, বিলম্বে হলেও আমাদের দেশে আইনের শাসন, ন্যায় বিচার এবং মানবাধিকার, এগুলি এখন বর্তমানে বিরাজমান আছে। জি, অবশ্যই আমরা যেন আরো সুষ্ঠু একটা সুন্দর বাংলাদেশ সকলেরই কাম্য, এবং সুষম সেটাই যেন বাংলাদেশ। আমরা, জি, সুষম বাংলাদেশ যেন আমরা পাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অনেক কিছু জানতে পারলাম, অনেক সুন্দর কিছু কথা বলেছেন। শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন। আপনার প্রতি শুভকামনা, এবং এটিএন বাংলাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আশা করছি আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। সকলকে আল্লাহ হাফিজ।